স্টেশনে চা বিক্রি করছিল এক দরিদ্র যুবক। জিআরপি মহিলা যা করলেন তা দেখে প্রত্যেকের চোখে জল এসে গেল। বন্ধুরা, এই বাস্তব ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে থাকত রাহুল। বয়স ছিল মাত্র ২১ বছর, কিন্তু দায়িত্ব এত বড় ছিল যে বয়স্ক মানুষেরাও মাথা নত করে ফেলত। শহরের একটি ছোট পাড়ায় তার একটি মাটির ঘর ছিল, যার দেওয়ালগুলো যেন তার দুর্দশার সাক্ষী ছিল। রাত তখন প্রায় ৪টে। পুরো পাড়া ঘুমোচ্ছিল, কিন্তু রাহুলের চোখে ঘুম ছিল না। সে তার অসুস্থ মায়ের পাশে বসেছিল, হাতে একটা পুরনো ভেজা কাপড়, যা দিয়ে সে বারবার মায়ের কপাল মুছে দিচ্ছিল। মায়ের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কাশি থামার নামই নিচ্ছিল না। মাঝে মাঝে মা চোখ মেলে রাহুলকে দেখত আর ধীরে ধীরে বলতো, বাবা, আজ কাজে যেও না, তুমি খুব ক্লান্ত হয়ে যাবে। রাহুল সামান্য হাসত, কিন্তু তার চোখের পেছনের লুকানো কষ্ট কেউ দেখতে পেত না। সে ধীরে থেকে জবাব দিত, আমি না গেলে ওষুধ আসবে কোথা থেকে মা? আর এটুকু বলেই সে চোখ সরিয়ে নিত, যাতে তার চোখের জল মা না দেখতে পায়। ঘরের অবস্থা এমন ছিল যে প্রতিটি জিনিস যেন সাহায্য চাইছিল। ছাদ দিয়ে জল পড়ত, দেওয়ালে ফাটল ছিল, আর রান্নাঘরে মাত্র একটা কৌটো রাখা ছিল, যাতে সামান্য চা পাতা আর চিনি অবশিষ্ট ছিল। দুধ তো যেন তাদের বাড়ির পথ ভুলে গিয়েছিল। কিন্তু এসব সত্ত্বেও রাহুল কখনো হার ছাড়ার কথা ভাবেনি। ৩ বছর আগে পর্যন্ত জীবন এমন ছিল না। রাহুলও সাধারণ ছেলেদের মতো লেখাপড়া করত, স্বপ্ন দেখত, বন্ধুদের সাথে আনন্দ করত। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হবে, মাকে সুন্দর জীবন দেবে। কিন্তু একদিন তার বাবা কাজের সন্ধানে শহরে গেলেন, আর ফিরলেন না। না কোনো খবর, না কোনো যোগাযোগ, শুধু অপেক্ষা, যা যন্ত্রণায় পরিণত হল। সেই দিনের পর সব বদলে গেল। মা অসুস্থ হয়ে পড়লেন, ঘরে রোজগারের কেউ রইল না। তখন রাহুল তার বই বন্ধ করে দিল। সে ঠিক করল এখন লেখাপড়া নয়, দায়িত্ব নেবে। শুরুতে সে মজুরি করেছিল, কিন্তু রোজ কাজ মেলা কঠিন। কখনো টাকা আসত, কখনো খালি হাতে ফিরত। এমন একদিন সে স্টেশনে একজনকে চা বিক্রি করতে দেখল, আর তখনই সে সিদ্ধান্ত নিল সেও তাই করবে। ধার করে ছোট কেতলি কিনল, কাপ নিল, আর পরদিন থেকে স্টেশনে চা বিক্রি শুরু করল। সেই দিন থেকে তার জীবনের প্রতিটি দিন এক নতুন লড়াইয়ে পরিণত হল। ভোর ৪টেয় উঠে মাকে দেখাশোনা, তারপর স্টেশনে যাওয়া, আর সারা দিন চা, গরম চা বলে ডাক দেওয়া, এটাই তার জগৎ হয়ে উঠল। সেই সকালেও সে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ল। মায়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল, কিন্তু মনে একটাই চিন্তা ছিল, আজ যদি ভালো টাকা না আসে, তবে ওষুধ আসবে কিভাবে? ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরের অস্থিরতা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। যেমনই সে স্টেশনে পৌঁছাল, সেখানে আগে থেকেই ভিড় জমতে শুরু করেছিল। ট্রেন আসছিল, যাচ্ছিল, মানুষ ছোটাছুটি করছিল। কেউ ফোনে কথা বলছিল, কেউ তাড়াহুড়ো করছিল, আর কেউ নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিল। এই ভিড়ের মাঝে রাহুল তার কেতলি নিয়ে ডাক দিতে লাগল, চা, চা, গরম চা। কিছু মানুষ চা নিত আর টাকা দিয়ে যেত, কিন্তু কিছু এমনও ছিল যারা তাকে ধমকাত, সরে যাও এখান থেকে, পথ আটকে রেখো না। কেউ বিনা পয়সায় চা খেয়ে চলে যেত। রাহুল সবকিছু চুপ করে সহ্য করত। সে জানত যে যদি সে কিছু বলে, তবে তার কাজটাও চলে যাবে। তার কাছে সম্মানের চেয়ে বেশি জরুরি ছিল তার মায়ের ওষুধের ব্যবস্থা করা। এই সময় প্ল্যাটফর্মে টহল দিচ্ছিল জিআরপির এক মহিলা কনস্টেবল সোনালি। তার চোখ খুব তীখা ছিল, এবং সে নিজের কাজের ব্যাপারে খুবই কঠোর বলে পরিচিত ছিল। প্ল্যাটফর্মে কে কি করছে তা তার নজর এড়াত না। হঠাৎ তার নজর রাহুলের ওপর পড়ল। একটা তরুণ ছেলে, ছেঁড়া জামা কাপড়, হাতে কেতলি, আর মুখে ক্লান্তি স্পষ্ট। সোনালি কিছুক্ষণ তাকে দেখল, যেন কিছু বোঝার চেষ্টা করছে। কিন্তু পরের মুহূর্তেই তার আওয়াজ ভেসে এলো, এই ছেলে, এখানে কি করছো তুমি? আওয়াজ এতটাই কঠোর ছিল যে রাহুল চমকে গেল। তার হাত সামান্য কাঁপতে লাগল। সে দ্রুত কেতলি সামলে নিয়ে ভয় পেয়ে বলল, ম্যাডাম, চা বিক্রি করছি। সোনালি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, অনুমতি আছে? এই প্রশ্ন শুনে রাহুল চুপ হয়ে গেল। তার নজর মাটির দিকে আটকে গেল। সে জানত যে তার কাছে কোনো উত্তর নেই। কিছু সেকেন্ডের জন্য সেখানে নীরবতা ছড়িয়ে গেল। তারপর হয়ে জিজ্ঞেস করল, কেন করছো এসব? এখানে কেন কাজ করছো? রাহুল সাহস জোগাড় করে, কিন্তু তার গলা কাঁপছিল। মা অসুস্থ, বাড়িতে আর কেউ নেই। এটুকু বলতেই তার চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি নজর নিচু করে নিল, যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। কিছুক্ষণ সোনালি চুপ ছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব এলো, যেন সে কিছু অনুভব করছে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল এবং কঠোর গলায় বলল, এসব আমাকে বলো না, নিয়ম তো নিয়মই। আজ পর যদি এখানে দেখি, তবে সব জব্দ করে নেব।
এটা শুনে রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল, কিন্তু সে কিছু বলল না। সে চুপচাপ নিজের কেতলি তুলল আর ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে নিচে নামতে লাগল। প্রতিটি কদম যেন ভারী হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল আজ তার শেষ আশাটুকুও ভেঙে গেল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, এখন মায়ের ওষুধ কিভাবে আসবে, সে বাড়ি গিয়ে কি বলবে, সে কি তার মাকে বাঁচাতে পারবে নাকি পারবে না। রাহুল দূরে চলে যেতে লাগল, কিন্তু পেছনে দাঁড়িয়ে সোনালি তাকে দেখছিল। এবার তার মুখে কঠোরতা ছিল না, বরং ছিল এক গভীর চিন্তা, যেন সে নিজের কোনো পুরনো যন্ত্রণাকে মনে করছে। তার চোখে সামান্য আর্দ্রতা ছিল, যা সে তাড়াতাড়ি লুকিয়ে ফেলল। রাহুল স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের ধারে থাকা একটা পুরনো বেঞ্চে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কিন্তু এখন সেই জল মোছার শক্তিটুকুও তার মধ্যে অবশিষ্ট ছিল না। হাতে ধরা কেতলিটি যেন তার অসহায়ত্ব নিয়ে তামাশা করছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত এই কেতলিটিই ছিল তার আশা, আর এখন সেটিই তার কাছে বোঝা হয়ে গিয়েছিল। তার কানে বারবার সোনালির কঠোর আওয়াজ বাজছিল, আজ পর যদি এখানে দেখি তবে সব জব্দ করে নেব। রাহুল দুই হাতে নিজের মুখ ঢেকে নিল। সে নিজেকেই প্রশ্ন করছিল, এখন কি করব, মাকে কি বলবো, ওষুধ কিভাবে আনব। ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার ভেতরে যে ভয় আর অসহায়ত্ব ছিল তা কোনো তুফানের চেয়ে কম ছিল না। কিছুক্ষণ পর সে নিজেকে সামলানোর চেষ্টা করল এবং ধীরে ধীরে উঠে দাঁড়াল। কেতলি তুলে নিয়ে ভারী পায়ে বাড়ির দিকে রওনা দিল। সারা রাস্তা সে চুপ ছিল। ভিড়ভাট্টা, গাড়ির আওয়াজ, মানুষের শব্দ, সবকিছু যেন তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তার মনে শুধু একটাই কথা ছিল, আজ সে খালি হাতে বাড়ি ফিরছে। সে যখন বাড়ি পৌঁছালো তখন মা দরজার কাছেই বসে তার অপেক্ষা করছিল। যেমনই সে রাহুলকে দেখল, হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল, এসে গেলি বাবা, আজ দেরি হয়ে গেল। রাহুল নজর সরিয়ে নিয়ে ধীরে থেকে বলল, হ্যাঁ মা, আজ কাজ একটু কম ছিল। সে চেষ্টা করছিল যেন তার গলা স্বাভাবিক শোনায়, কিন্তু তার চোখের ভিজে ভাব লোকানো গেল না। মা বুঝে গেল যে কিছু ঠিক নেই, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। মা তো মাই হয়। সেই মায়ের কথাই সত্যি হলো, তিনি না বলে সবকিছু বুঝতে পারতেন, কিন্তু নিজের সন্তানকে আরও বেশি দুঃখ দিতে চাইতেন না। কোনো ব্যাপার না বাবা, কাল সব ঠিক হয়ে যাবে, মা ধীরে থেকে বললেন। রাহুল শুধু চুপ করেছিল। সে পকেটে হাত দিল, কিন্তু তাতে রাখার মতো কিছুই ছিল না। সেই রাতে সে তার মাকে ওষুধ ছাড়াই ঘুম পাড়িয়ে দিল। নিজেও এক কোণে শুয়ে পড়ল, কিন্তু ঘুম তার থেকে অনেক দূরে ছিল। রাতভর সে ছাদের দিকে তাকিয়ে রইল। তার মাথায় বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, আমি কি হাল ছাড়ব, আমি কি সত্যিই কিছু করতে পারি না। কিন্তু তখনই তার মায়ের মুখটা মনে পড়ল। তার সেই ভাঙা নিঃশ্বাস, তার প্রত্যাশা ভরা চোখ, আর তখনই সে মনে মনে এক সংকল্প নিল, ভয় পেয়ে পালিয়ে গেলে কিছুই হবে না, যা হওয়ার হবে, আমি কাল আবার স্টেশনে যাব। পরের সকালটা আগের চেয়েও বেশি ভারী ছিল। রাহুল তার মায়ের দিকে তাকালো, যে তখনও দুর্বলতার সাথে লড়াই করছিল। সে নিজেকে শক্ত করল এবং কোনো কথা না বলে চুপচাপ কেতলি তুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। স্টেশনের কাছে পৌঁছতেই তার বুক ধরফর করতে লাগল। প্রতিটি কদমে তার ভয় হচ্ছিল যে আবার সোনালি সামনে চলে আসবে না তো। কিন্তু নিরুপায় অবস্থা ভয়ের চেয়েও বড় ছিল। সে ধীরে ধীরে প্ল্যাটফর্মে পৌঁছল। চারদিকে নজর বুলালো, কিন্তু সোনালিকে কোথাও দেখা গেল না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং নিচু স্বরে ডাক দিতে লাগল, চা, চা, গরম চা। তার ডাকে আগের মতো সেই আত্মবিশ্বাস ছিল না। প্রতিবার ডাক দেওয়ার সময় সে ইতিউতি তাকাচ্ছিল, যেন কেউ তাকে ধরে ফেলবে। কিছুক্ষণের মধ্যেই ২-৩ জন লোক চা নিল। সামান্য কিছু টাকা হাতে আসতেই তার মুখে আশার ক্ষীণ আভা ফুটে উঠল। তার মনে হল হয়তো আজ সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর এলো, কাল আমি কি বলেছিলাম। রাহুলের হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। সামনে সোনালি দাঁড়িয়েছিল। তার মুখ আবার সেই কঠোর, চোখ তীক্ষ্ণ। রাহুলের গলা দিয়ে কোনো আওয়াজই বেরোল না। সে কিছু বলার আগেই তার হাত থেকে একটা কাপ পড়ে গেল আর চা মাটিতে ছড়িয়ে পড়ল। ম্যাডাম, আমিও। সে তোতলাতে লাগল। সোনালি কয়েক কদম এগিয়ে এলো। রাহুল ভাবল এবার শখ শেষ, এবার তার কেতলিটাও কেড়ে নেওয়া হবে, তার শেষ সম্বলটুকু ফুরিয়ে যাবে। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা সে কল্পনাও করতে পারেনি। সোনালি তার হাত থেকে কেতলি কেড়ে নিল না, বরং চুপচাপ তাকে দেখতে লাগল। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল। তারপর সোনালি নিচু স্বরে বলল, চল, আমাকে তোর বাড়ি দেখা। রাহুল একদম চমকে গেল। তার মনে হলো
হয়তো তাকে ধরে কোথাও নিয়ে যাওয়া হবে। ভয়ে তার পা যেন জমে গেল। শুনতে পাসনি? চল। এবারের আওয়াজটা কিছুটা কড়া ছিল, কিন্তু তাতে আগের মতো রাগ ছিল না। রাহুল কিছু বলল না, চুপচাপ আগে আগে হাঁটতে লাগল। তার পা ভারী হয়ে গিয়েছিল, মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। ইনি আমাকে বাড়ি কেন নিয়ে যাচ্ছেন? সেখানে গিয়ে কি করবেন? কিছুক্ষণের মধ্যেই দুজনে সেই ছোট মাটির ঘরের সামনে এসে দাঁড়াল। রাহুল দরজা খুলল। ভেতরে সেই একই পুরনো দৃশ্য, ভাঙা খাট, অসুস্থ মা, খালি কৌটো আর চারদিকে ছড়িয়ে থাকা দারিদ্র্য। সোনালি ভেতরে পা রাখতেই তার চোখ সবকিছু দেখে নিল। মায়ের অবস্থা দেখে সে কিছুক্ষণের জন্য থমকে গেল। কে ওরে বাবা? মা ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন। রাহুল ইতস্তত করে বলল, মা, ইনি জিআরপি ম্যাডাম। মা ওঠার চেষ্টা করলেন, কিন্তু দুর্বলতার কারণে আবার বসে পড়লেন। তিনি হাত জোড় করলেন। ম্যাডাম, যদি ওর কোনো ভুল হয়ে থাকে তবে মাফ করে দেবেন। ও খুব নিরুপায় হয়ে কাজ করে। সোনালি কিছু বলল না, শুধু চুপচাপ সব দেখতে লাগল। তার চোখে এখন আর কঠোরতা ছিল না, বরং ছিল এক গভীর যন্ত্রণা। হয়তো তার নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল। হয়তো সে নিজেও কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। কয়েক সেকেন্ড পর সে এক দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এলো। রাহুলও তার পেছনে পেছনে বাইরে এলো। তার বুক সজোরে ধরফর করছিল। ম্যাডাম, এবার এবার আমি আর স্টেশনে আসব না, সে ভয়ে ভয়ে বলল। সোনালি তার দিকে তাকালো, আর এবার তার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা ছিল। সে ধীরে থেকে বলল, কাল সকাল 6টায় স্টেশনে আসবি। রাহুল অবাক হয়ে গেল। কিন্তু ম্যাডাম, সে কিছুই বুঝতে পারছিল না। সোনালি তার কথা থামিয়ে দিয়ে পরিষ্কার গলায় বলল, কাল থেকে তুই চা বিক্রি করবি, কিন্তু আমার কথা মতো আর সম্মানের সাথে। এটা শুনে রাহুল যেন পাথরের মতো নিশ্চল হয়ে গেল। সে বুঝতেই পারছিল না যে এটি সেই একই সোনালি যে কাল তাকে তাড়িয়ে দিচ্ছিল, নাকি অন্য কেউ। তার চোখে জল এসে গেল, কিন্তু এবার সে জলে ভয় নয়, বরং আশা ছিল। সে তখনও বুঝতে পারছিল না যে কাল কি হতে চলেছে, কিন্তু এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে হয়তো তার জীবন বদলে যেতে চলেছে। পরের দিন রাহুলের চোখ অ্যালার্ম বাজার আগেই খুলে গেল। সারা রাত তার ঠিকমতো ঘুমও হয়নি। বারবার সেই কথাগুলোই তার কানে বাজছিল। কাল থেকে তুই চা বিক্রি করবি, কিন্তু আমার কথা মতো আর সম্মানের সাথে। সে বুঝতে পারছিল না আজ স্টেশনে তার সাথে কি হতে চলেছে। ভয়ও ছিল, আবার একটা ছোট আশাও ছিল। সে তার মায়ের দিকে তাকাল। মা তখনও ঘুমোচ্ছিলেন, কিন্তু তার নিঃশ্বাস-প্রশ্বাস আগের চেয়ে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। রাহুল ধীরে থেকে তার পাশে জল রাখল, একটা পুরনো কাপড় ঠিক করে দিল, আর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তার পদক্ষেপগুলো কালকের চেয়ে আলাদা ছিল, কিছুটা দ্রুত, কিছুটা ঘাবড়ানো, আর অনেকটা আশায় ভরা। সে যখন স্টেশনে পৌঁছাল, তখন ঘড়িতে ঠিক ৫:৫৫। প্ল্যাটফর্মে অল্প অল্প ভিড় জমতে শুরু করেছিল। রাহুল চারদিকে নজর বুলাল, কিন্তু সোনালীকে কোথাও দেখা গেল না। তার বুক আবার ধরফর করতে লাগল। হয়তো তিনি রসিকতা করেছেন, অথবা আজ তাকে ধরে নিয়ে শাস্তি দেবেন। সে সেখানেই একটা থামের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। তখনই পেছন থেকে এক শান্ত কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর এলো। এসে গেছিস তুই? রাহুল সাথে সাথে ঘুরে তাকাল। সামনে সোনালি দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার মুখে কালকের মতো কঠোরতা ছিল না। তার হাতে একটা ছোট ব্যাগ ছিল। রাহুল কিছু বলতে পারল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। চল, আমার সাথে আয়, সোনালি বলল। রাহুল তার পেছনে পেছনে হাঁটতে লাগল। কয়েক কদম যেতেই রাহুলের নজর একটা ছোট জায়গার উপর পড়ল, যেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল রাখা ছিল। তার উপরে একটা নতুন কেতলি, কিছু পরিষ্কার কাপ আর একটা ছোট বোর্ড লাগানো ছিল, রাহুল চা কর্নার। রাহুলের চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে থেকে বোর্ডটি ছুঁয়ে দেখল, যেন এটি কোনো স্বপ্ন, যা ভেঙে না যায়। এই এই সব, তার গলা কাঁপছিল। সোনালি সামান্য হেসে বলল, এখন থেকে তোকে আর দৌড়ে দৌড়ে চা বিক্রি করতে হবে না, এখানেই দাঁড়িয়ে সম্মানের সাথে বিক্রি করবি। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সে কখনো ভাবেনি যে কেউ তার জন্য এত কিছু করবে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো যেন গলাতেই আটকে যাচ্ছিল। কিন্তু ম্যাডাম, এসব আপনি কেন? শেষমেশ সে জিজ্ঞেস করল। সোনালি কয়েক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে বলল, প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন তার কারো সাহায্যের প্রয়োজন হয়। আমাকে সেই সময় সাহায্য করার মতো কেউ ছিল না, কিন্তু আমি চাই না তোর সাথেও তেমনটা হোক। এটা শুনে রাহুল আরও আবেগপ্রবণ হয়ে পড়ল।
সে সাথে সাথে ঝুঁকে সোনালির পা ছুঁয়ে প্রণাম করল। আপনি তো আমার জীবনটাই বদলে দিলেন ম্যাডাম। সোনালি দ্রুত তাকে তুলে ধরল। এমন কিছুই করিনি আমি, শুধু মনুষ্যত্ব দেখিয়েছি। সেই সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকও এসব দেখছিল। যে মানুষেরা কাল পর্যন্ত রাহুলকে তুচ্ছতাচ্ছিল্য করছিল, আজ তারাই তার দিকে সম্মানের সাথে তাকাচ্ছিল। কিছু লোক কাছে এগিয়ে এলো, চায়ের অর্ডার দিতে শুরু করল। রাহুলের হাত কাঁপছিল, কিন্তু এবার ভয়ে নয়, খুশিতে। একটা চা দাও তো ভাই, এক ব্যক্তি হাসি মুখে বললেন। রাহুল দ্রুত চা বানিয়ে কাপ এগিয়ে দিল। সেই লোকটি টাকা দিয়ে বললেন, আজ প্রথমবার মনে হচ্ছে চা নয়, আমরা পরিশ্রমের স্বাদ নিচ্ছি। এ কথা শুনে রাহুলের চোখ আবার ভিজে গেল। ধীরে ধীরে দিন কাটতে লাগল। রাহুলের ছোট স্টলটি এখন মানুষের নজরে চলে এসেছে। মানুষজন থেমে থেমে চা নিতে লাগল। তার রোজগারও আগের চেয়ে ভালো হচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় কথা, আজ সে সম্মান পাচ্ছিল। দুপুরের দিকে সোনালি আবার তার কাছে এলো। সে জিজ্ঞেস করল, কেমন লাগছে? রাহুল হাসল। প্রথমবার মনে হচ্ছে যে আমিও কিছু একটা হতে পারব। সোনালি মাথা নেড়ে বলল, হবিও, শুধু পরিশ্রম ঝাগিস না। তারপর সে নিজের ব্যাগ থেকে একটা ছোট কৌটো বের করে রাহুলকে দিল। এটা তোর মায়ের ওষুধ। ডাক্তারকেও আমি খবর পাঠিয়েছি, তিনি সন্ধে নাগাদ চলে আসবেন। রাহুল যেন স্তম্ভিত হয়ে গেল। তার চোখের জল থামছিলই না। সে কিছুই বলতে পারছিল না, শুধু বারবার একটা কথাই বলছিল, ম্যাডাম, আমি এই উপকার কোনো দিন ভুলব না। সোনালি মৃদুস্বরে বলল, এটাকে উপকার ভাবিস না। তুই যখন বড় হবি তখন অন্য কারোর সাহায্য করে দিস, ওটাই আমার পাওনা হবে। সন্ধ্যায় সত্যিই ডাক্তার এলেন। তিনি রাহুলের মায়ের স্বাস্থ্য পরীক্ষা করলেন, ওষুধ দিলেন এবং বললেন যে যদি সময়মতো চিকিৎসা চলতে থাকে তবে তিনি সুস্থ হয়ে যাবেন। এ কথা শুনে রাহুলের কাছে যেন পৃথিবীটাই বদলে গেল। সে দৌড়ে সোনালির কাছে গেল, যিনি প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিলেন। ম্যাডাম, মা সুস্থ হয়ে যাবেন। তার গলা খুশিতে কাঁপছিল। সোনালি শুধু হেসে বলল, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে সন্ধ্যা নামল। সূর্য ডুবতে শুরু করল। স্টেশনে ভিড় কমতে শুরু করেছিল। কিন্তু রাহুলের স্টলের সামনে আজ কিছু মানুষ দাঁড়িয়েছিলেন, যারা শুধু চা নয়, বরং তাদের চোখের সামনে তৈরি হওয়া একটি গল্প দেখছিলেন। তখনই হঠাৎ প্ল্যাটফর্মে চাঞ্চল্য বেড়ে গেল। কিছু পুলিশকর্মী দ্রুত সেখানে এলেন। তাদের মাঝে একজন সিনিয়র অফিসারও ছিলেন, যার মুখমণ্ডল বেশ কঠোর মনে হচ্ছিল। তার নজর সরাসরি রাহুলের স্টলের উপর পড়ল এবং তারপর সোনালির উপর স্থির হল। এসব কি হচ্ছে এখানে? তার কণ্ঠস্বর গর্জে উঠল। রাহুলের বুক একদম দমে গেল। তার হাত থেকে কাপটি পড়ে যেতে যেতে বেঁচে গেল। তার মনে হলো সব শেষ হয়ে গেল। সোনালি শান্তভাবে দাঁড়িয়ে রইল। অফিসার এগিয়ে এলেন এবং রাগতা স্বরে বললেন, তুমি কি নিয়ম জানো না? প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া এসব করা নিষিদ্ধ। চারদিকে নীরবতা ছড়িয়ে গেল। রাহুল ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখের সামনে আবার সেই ভয় ফিরে এলো, সবকিছু হারিয়ে ফেলার ভয়। কিন্তু এবার বিষয়টি আলাদা ছিল। এবার সে একা ছিল না, এবং সামনে যা ঘটতে চলেছিল তা শুধু রাহুলের নয়, সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখে জল এনে দেওয়ার মতো ছিল। সিনিয়র অফিসারের কণ্ঠস্বর পুরো প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হল। তুমি কি নিয়ম জানো না? এসব কি হচ্ছে এখানে? তার মুখের রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা একদম চুপ হয়ে গেল। কেউ কেউ একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন তারা বুঝতে পারছিল না এখন কি হবে। রাহুলের হাত কাঁপতে লাগল। তার চোখের সামনে সবকিছু অস্পষ্ট হচ্ছিল। তার মনে হল আজ আবার তার জগৎ উজাড় হয়ে যাবে। সে ধীরে ধীরে সোনালির দিকে তাকাল, যেন তার কাছে কোনো আশা খুঁজছে। কিন্তু এবার সোনালির মুখে ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। অফিসার আবার কঠোর স্বরে বললেন, আমি তোমার সাথে কথা বলছি, কনস্টেবল, জবাব দাও। সোনালি না ঘাবড়ে সরাসরি তার চোখের দিকে তাকালো এবং শান্ত কণ্ঠে বলল, স্যার, আমি যা করেছি তা ভেবেচিন্তেই করেছি। ভেবে চিনতে নিয়ম ভেঙেছ তুমি? অফিসার আরও রেগে গেলেন। রাহুলের মন যেন দমে গেল। তার মনে হল এবার সোনালির চাকরিটাও চলে যাবে এবং তার জীবনও আবার অন্ধকারে ডুবে যাবে। কিন্তু তখনই এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এলেন এবং বললেন, স্যার, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে পারি। অফিসার তার দিকে তাকালেন এবং একটু থেমে বললেন, বলো। বৃদ্ধ রাহুলের দিকে ইশারা করে বললেন, এই ছেলেটি রোজ এখানে চা বিক্রি করত। নিরুপায় হয়ে এটা করত কারণ ওর মা অসুস্থ, বাড়িতে আর কেউ নেই। আর এই ম্যাডাম যা করেছেন তা নিয়ম ভাঙা নয়, তা হল মনুষ্যত্ব দেখানো। তার কথা শেষ হতেই আরও একজন লোক এগিয়ে এলেন। স্যার,
আমরা রোজ ওকে দেখতাম। লোকে ওকে বকাবকি করত, তাড়িয়ে দিত, কিন্তু ও কখনো হাল ছাড়েনি। আর আজ প্রথমবার কেউ ওকে সাহায্য করেছে। ধীরে ধীরে আরও মানুষ এগিয়ে আসতে লাগল। স্যার, যদি এটা ভুল হয়, তবে এমন ভুল প্রতিটি পুলিশ কর্মীর করা উচিত। আজ প্রথমবার পুলিশ কোনো গরিবের জন্য এত কিছু করেছে। পুরো প্ল্যাটফর্ম যেন এক সুরে কথা বলতে শুরু করল। প্রত্যেকে সোনালীর সমর্থনে দাঁড়িয়েছিল। পরিবেশ আবেগপ্রবণ হয়ে উঠেছিল। অফিসার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তিনি চারদিকে তাকালেন। মানুষের চোখে জল ছিল, মুখে ছিল সত্যের ছাপ। তারপর তার নজর রাহুলের ওপর গেল, যে তখনও ভয়ে কাঁপছিল, এবং তারপর সোনালীর ওপর, যে শান্তভাবে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর অফিসার এক দীর্ঘশ্বাস ফেললেন। নাম কি তোমার? তিনি রাহুলকে জিজ্ঞেস করলেন। রাহুল। সে ভয়ে ভয়ে উত্তর দিল। অফিসার আবার সোনালীর দিকে তাকালেন এবং বললেন, তুমি জানো তুমি কি ঝুঁকি নিয়েছ? সোনালী মাথা নিচু করে নিল। জি স্যার, কিন্তু যদি কারো জীবন তৈরি হয়, তবে এই ঝুঁকিটা ছোট। অফিসারের মুখের ভাব ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার রাগ এখন কোথাও যেন হারিয়ে গিয়েছিল। তিনি কয়েক কদম এগিয়ে এলেন। রাহুলের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন। ভয় পাস না, আজ থেকে তুই এখানেই চা বিক্রি করবি, কিন্তু পূর্ণ অনুমতির সাথে। রাহুল একথা শোনা মাত্রই তার চোখ দিয়ে জল বইতে লাগল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যে স্বপ্ন সে কখনো দেখেনি তা আজ সত্যি হয়ে গেল। অফিসার আরও বললেন, আমি নিজেই এর অনুমতি তৈরি করিয়ে দেব। একথা শোনা মাত্রই পুরো প্ল্যাটফর্ম করতালিতে মুখরিত হয়ে উঠল। কিছু মানুষের চোখে জল ছিল, কারোর মুখে ছিল হাসি। রাহুল সাথে সাথে ঝুঁকে সোনালীর পা ছুঁয়ে প্রণাম করতে লাগল। ম্যাডাম, আপনি আমাকে নতুন জীবন দিলেন। সোনালী তাকে তুলে ধরল এবং শুধু এটুকুই বলল, এখন এটাকে সামলে রাখিস। দিন কাটতে লাগল। কয়েক মাসের মধ্যেই রাহুলের ছোট স্টলটি একটি সুন্দরভাবে চলা ঠেলাগাড়িতে পরিণত হল। এখন তার কাছে রোজ খদ্দের আসত। তার রোজগারও বেড়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, তার মা এখন সুস্থ হচ্ছিলেন। তার মুখে আবার উজ্জ্বলতা ফিরে এসেছিল। একদিন মা রাহুলকে কাছে ডাকলেন এবং হাসি মুখে বললেন, বাবা, একটা কথা বলি? হ্যাঁ মা। ওই সোনালী শুধু তোকে সাহায্যই করে না, সে তোর সাথে মন থেকে জুড়ে গিয়েছে। ওর চোখে আমি তোর জন্য কিছু একটা দেখেছি। রাহুল একদম চুপ হয়ে গেল। সে কখনো এই নজরে ভাবেনি। তার কাছে সোনালী সবসময় একজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং এক অবলম্বন ছিল। সেই দিনের পর রাহুলের মনে এক নতুন আলোড়ন শুরু হল। সে প্রতিবার সোনালীর সাথে দেখা হলে কিছু বলতে চাইত, কিন্তু সাহস সঞ্চয় করতে পারত না। অবশেষে একদিন সে সাহস করল। যখন সোনালী চা নিতে এলো, তখন সে ধীরে থেকে বলল, ম্যাডাম, আমি আপনাকে কিছু বলতে চাই। সোনালী হাসল। বল। রাহুলের গলা কাঁপছিল। আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আমাকে বাঁচতে শিখিয়েছেন, আর সম্ভবত আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে গেল। তারপর সোনালী হালকা হেসে বলল, এতদিনে বুঝলি? রাহুল অবাক হয়ে তার দিকে তাকাল। আমিও ঠিক সেটাই অনুভব করি, সোনালী ধীরে থেকে বলল। রাহুলের চোখে খুশির জল এসে গেল। কিছুদিন পর সেই স্টেশনের কাছেই একটি ছোট মণ্ডপ সাজানো হলো। খুব একটা জাঁকজমক ছিল না, কিন্তু সেখানে ছিল অকৃত্রিম আনন্দ। সেই সব মানুষ যারা একসময় রাহুলকে অবজ্ঞা করত, আজ তারা তার বিয়েতে সামিল হয়েছিল। মায়ের চোখে জল ছিল, কিন্তু এবার সেই জল দুঃখের নয়, বরং সুখের ছিল। রাহুল এবং সোনালী একে অপরের পাশে দাঁড়িয়েছিল। যেখানে একসময় রাহুল নিরুপায় হয়ে চা বিক্রি করত, আজ সেখানেই তার নতুন জীবনের শুরু হচ্ছিল। মানুষজন বলাবলি করছিল যে আজ সত্যিই মনুষ্যত্ব ভালোবাসার রূপ নিল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে জীবনে কখনো কাউকে তার অসহায়ত্বের জন্য বিচার করা উচিত নয়। প্রতিটি হাসি মুখের পেছনে একটি ব্যথা লুকিয়ে থাকে। আর যদি আপনার কাছে কাউকে সাহায্য করার শক্তি থাকে, তবে কখনো পিছপা হবেন না, কারণ আপনার সামান্য সাহায্য কারোর পুরো জীবন বদলে দিতে পারে। এখন আপনারা বলুন, যদি আপনারা সোনালীর জায়গায় হতেন, তবে কি আপনারাও নিয়মের ঊর্ধ্বে উঠে কাউকে সাহায্য করতেন, নাকি শুধু নিয়মই পালন করে যেতেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমনই এক হৃদয়স্পর্শী কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।